তিনি আপনাদের ভীষণই পরিচিত মুখ, টেলিভিশন হোক, সিনেমা হোক বা যেখানেই হোক, তিনি আপনাদের ঘরের লোক আমি বলতেই পারি। তিনি কাঞ্চনা মৈত্র, আজকে আমাদের সঙ্গে তিনি রয়েছে। তার নতুন ছবি কপাল আসছে বড় পর্দায়, আর সেই আড্ডায় আজকে দিদি আমাদের সঙ্গে রয়েছে। দিদির কাছে সরাসরি চলে যাব। কপাল ইতিমধ্যেই তার ছোট্ট ক্লিপসে ভাইরাল হয়ে গেছে। ছবিটা নিয়ে তুমি প্রথমে কি বলতে চাইবে? ছবিটা নিয়ে এটাই বলতে চাই যে কপাল ছবিটা একটা সাধারণ মানুষদের নিয়ে করা। সাধারণ মানে এখানে এমন কোনো চরিত্র তুমি পাবে না যেটা তুমি মানে যেটাকে তুমি চেনো না, মানে যে প্রচণ্ড সেজে গুজে হাওয়ায় উড়ছে, স্বপ্ন দেখছে না। এটা কঠিন বাস্তবের মানুষ, টাকার জন্য মানুষের জীবন কিভাবে চেঞ্জ হয় এটা আমি তুমি সবসময় ফেস করি, মানুষ সবসময় ফেস করে, সেরকম একটা ক্যারেক্টার, সেরকম ছবি। আর মানুষ টাকার জন্য কিভাবে হেরে যায়, আবার হারতে হারতেও কোথাও জিতে যায়, শেষটা কি হয় সেটাই দেখার বিষয়। আর আমরা অনেক সময় বলে থাকি যে কপালে থাকলে হবে বা ভাগ্যে থাকলে হবে, সেখানে সিনেমায় এবার কপালটা চুজ করা হলো, তুমি এটাকে কিভাবে? দেখো, এটা তো ডিরেক্টরস কল, ডিরেক্টর নাম রেখেছে। তবে এইটুকু বলবো যে আমাদের কপালে ছিল ভাইরাল হওয়ার ক্লিপিংসটা, দর্শকের ভালোবাসা, সেইটুকু বলবো। কপালে এই আমরা ফরচুনেট বা কৃতজ্ঞতা দর্শকদের কাছে সেটা পেয়েছি, এটাও কপাল। আর আমরা তোমাকে নানান রকম চরিত্রেই দেখি, বিশেষত একটু ভিলেনের চরিত্র আমরা বেশি দেখি। কিন্তু আমি ছবিতে নানান রকমের এক্সপেরিমেন্টাল নানান ধরনের কাজ করেছি আর কি। আমাকে একটা ডার্ক লেডি মাফিয়া কাইন্ড অফ ক্যারেক্টার দেখতে পাবেন, আপনারা বুঝেই গেছেন এতদিন এই ছোটো ছোটো ক্লিপিংস দেখে। তো এইটুকু বলি যে আমি ভিলেন তো করেছি, অনেক অনেক ভিলেন করেছি, কিন্তু এরকম কখনো করিনি আর কি। তো সেটা আমার কাছেও একটা নতুনত্ব ছিল। পুজোতে প্ল্যান যেরকম আর 5 জন সাধারণ মানুষের থাকে, আমিও সাধারণ মানুষ, আমারও তাই প্ল্যান। রাতে 2:30, 3টে, 4টে পর্যন্ত পাশের লোককে বিরক্ত করে করে আমি ঘুরবো, তারা ঘুমে ঢুলে গেলেও তাদেরকে চিৎকার করবো, তো তোরা সমস্ত ল্যাথখোর, তোরা কোনো কিছু, তোরা বয়স হয়ে গেছে, যেন আমি যেন খুব বাচ্চা এমন একটা হাবভাব করে তাদেরকে নানানভাবে খোঁটা দেবো, খোঁটা দিয়ে তাদেরকে জোর করে শরীর অসুস্থ করিয়ে তাদেরকে ঘোরাবো। পরের দিন তারা দুপুর 2টো পর্যন্ত ঘুমোবে দুপুরবেলা, কিন্তু আমি তাদেরকে ফেলে 12টার সময় বেরিয়ে যাব। মানে এরকম বিভিন্ন বদমাইশি আমি করবো, পুজোতে ঘুরবো, বেড়াবো, খাবো দাবো। আর যদি বলো, সামনে তোমার হেমা মালিনীও আসছে, আরও একটা ছবি রয়েছে 12 তারিখে রিলিজ হয়ে গেছে। সেটা নিয়ে যদি কিছু বলো। সেটা নিয়ে বলতে চাই যে আমি অনেক বছর পরে এরকম একটা আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার করলাম হেমা মালিনী। আমি যখন হেমা মালিনীতে মানে আমার নিজের করে এত ইন্টারেস্টিং লাগছে যে আমি অপেক্ষা করছি ছবিটা দেখার জন্য, কারণ ছবিটা ডাবিং ছাড়া তো দেখিনি। তো আমি অপেক্ষা করছি। আর চিরঞ্জিত দার সঙ্গে কাজ করতে পারাটা একটা বিরাট পাওয়া। আর অনসাম্বল ক্যারেক্টার, দারুণ স্টোরি, দারুণ মানে একটা আনপ্রেডিক্টেবল স্টোরি। তা আমি সেটা নিয়েও খুব এক্সাইটেড। আর তোমাকে যদি জিজ্ঞেস করি কপাল তুমি কেন চুজ করলে? আমি কপাল চুজ করলাম না, কপাল আমাকে চুজ করলো, এইটুকু বলতে পারি। তোমার কোনটা মানে ভালো লাগলো যে এই ছবিটা? এরকম একটা রাস্টিক ক্যারেক্টার, এরকম মাটির সঙ্গে মেশা একটা ক্যারেক্টার, এরকম একটা প্রত্যন্ত ছোট শহরে এই ক্যারেক্টারসগুলো তুমি দেখতে পাবে, হয়তো কোনো ক্ষেত্রে পুরুষের বেশি, আবার কোনো ক্ষেত্রে নারীর বেশি। আর এই যে কপাল করতে গিয়ে নতুন দুজন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও তোমার কাজ হলো, কেমন ছিল সেটা? ভালো। আমি তো নতুনদের সঙ্গে প্রচুর কাজ করি, আমার এদেরকেও খুব ভালো লেগেছে। খুব সিনসিয়ার, প্রচণ্ড কাজে মন, এবং প্রচণ্ড ডিরেক্টরের কথা শুনে চলে। একসঙ্গে সিন করতে গিয়ে সবাই মিলেমিশে করি। মানে এরম নয় যে মেকআপ নিয়ে বেশি বদার্ড অ্যাবাউট দেয়ার লুক অ্যান্ড দেয়ার ক্যারেক্টার। খুব ভালো। আর কপালকে বিশেষভাবে আমি বলবো, কপালে যারা ছোট ছোট চরিত্র করেছে তারা এত অসাধারণ অভিনয় করেছে, মানে আমি তা বলে মানে যতক্ষণ না দেখবে ছবিটা সেটা বলে বোঝাতে পারবো না আর কি। আর এই কপাল আর হেমা মালিনী এছাড়া আর কি আসছে? আমার অক্টোবরে আরেকটা ছবি আসার কথা, অনির্বাণের খাঁচা বলে, যেটাতে রজতাভ দত্ত, মীর, আমি, তারপরে মৃন্ময় যে ইউটিউবার, এখন তো ব্লগার ইউটিউবাররাও অভিনয় আসছেন, তারাও তাদের ট্যালেন্ট দেখাচ্ছেন। সো খুব খুশি এটাতে আমি। আর অনসাম্বল ক্যারেক্টার সেখানেও অনেক ভালো ভালো আছে, প্রচুর। মূলত আমার এদের সঙ্গেই সিন খাঁচা, এটা হওয়ার কথা আছে, আমি এবার জানি না সেটা হবে কি না। কিন্তু ডিসেম্বরে আরেকটা ছবি হবে শিবুদা উইন্ডোজের, শিবুদা নন্দিতাজি উইন্ডোজ প্রোডাকশনে, তোমার ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেটা অরিত্র ডিরেক্টর। আর থ্যাংক ইউ জিনিয়া, বারবার থ্যাংক ইউ বলি, আমার
যিনি যেহেতু লিখেছে আমার চরিত্রটা খুব মজার চরিত্র, এইটুকু বলতে পারি। আর দর্শকদের লাস্টে কপাল নিয়ে কি বলবেন? দর্শকদের লাস্টে কপাল নিয়ে বলবো যে আমার কপাল, আমাদের টিমের কপাল, কপালের কপাল আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যেরকম প্রচারে ভালোবাসা দিয়েছেন, সব থেকে বড় কথা আপনারা যে অংশটা আমরা করেছি তাতে ইনভলভ হয়েছেন, আমরা আশা করব যে ছবিটাতেও আপনারা ইনভলভ হবেন, ছবিটা দেখবেন। আমি জানি এখন অনেক বড় ছবি রিলিজ করছেন, সব ছবিই দেখুন, সব ছবিই ভালো, আমাদের ছবিটাও ভালো, সেটা দেখুন। তবে এইটুকু বলতে পারি, এই ছবিটা নিরাশ করবে না আপনাদের। আপনারা বসে হোয়াটসঅ্যাপ দেখারও সময় পাবেন না, ফোনে কথা, মানে আপনারা ইচ্ছেই করবে না ছবিটা দেখতে গিয়ে, মনে হবে ছবিটার মধ্যে ঢুকে যাই, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আমরা যখন স্পেশাল স্ক্রিনিং করিয়েছি তখন চারপাশে এরকমই দেখেছি, তো সেই কনফিডেন্স থেকে, ছোট কনফিডেন্স থেকেই বলছি। আর কপাল দেখলে এইটুকু বলতে পারি, কপাল ফিরবেই। কপালে আমাদের ভাগ্য লেখা থাকে, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসি, বা এটা একটা প্রচলিত কথা বলা যেতেই পারে। এবার সেই কপাল নিয়ে যদি ছবি হয়, বড় পর্দায় যদি দেখতে পান, কেমন মনে হবে আপনাদের? আগামী 19শে সেপ্টেম্বর শুভেন্দু ঘোষের পরিচালনায় এই ছবি আসতে চলেছে, আর সেই ছবিরই আসল নায়ক নায়িকাকে আমরা আজকে পেয়ে গিয়েছি। তাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করব, কপাল নিয়ে তাদের কি মন্তব্য, বা সিনেমার কপালটা ঠিক কেমন, সরাসরি চলে যাব তাদের কাছে। তোমাদের দুজনের কাছেই প্রশ্ন থাকলো এটাই, যে কপালে লেখা বা এই যে ভাগ্যে বিশ্বাস করা, এটা করো, আর এই যে সিনেমা কপাল নামটা এরকম, তোমাদের কেমন লেগেছিল প্রথমবার? প্রথমে বলবো অবশ্যই আমরা দুজনই কপালে বিশ্বাস করি, আর প্রত্যেকটা মানুষ জানি, আমরা কথায় কথায় নাহলে বলতাম না যদি কপালে হতো, তাই না? তো কপালটাই আমরা দুজনই বিশ্বাস করি, তা না হলে আজকে হয়তো দাঁড়িয়ে ইন্টারভিউটা দিতে পারতাম না, তাই না? প্রচুর ছেলেমেয়েরা রয়েছে, তাদের জায়গা ওয়াই, শুধু আমরা কেন? তো কপালটাই আমি খুব বিশ্বাস করি। আমার মনে হয় কঠোর পরিশ্রম সেটা একদমই, মানে ওটা মেন ব্যাপার। তো আমরা অনেস্টির সাথে খেটে যাই, তারপরে ওই টুইস্টের জায়গাটা সেটা কপালে না থাকলে সেটা সেই জিনিসটা হবেই না, আবার হওয়ার থাকলে সেটা হবে। আর না হলে সত্যি, না হলে আজকে এখানটাতে আমি আর রাজা দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো সিনেমা সূত্রেই আলাপ, নাকি দুজনের আগে থেকে আলাপ ছিল, কি বলবেন? আগে থেকে আলাপ রয়েছে। আমরা 2020-তে একটা মিউজিক ভিডিও করেছিলাম হোলির জন্য, আমাদের ডিরেক্টর শুভেন্দু দাই উনি ডিরেকশনটা দিয়েছিলেন, তো সেই সূত্রে 2020 থেকে আমাদের আলাপ, বন্ধুত্বটা। মিউজিক ভিডিওতে ও আমার হিরো ছিল, ফলে এই ক্ষেত্রে যখনই সিলেকশনের কথা এসছে তখন ওই রাজা বা সুকন্যা কার নাম আগে এসছে আমরা বলতে পারবো না, বাট যে কোনো একজনের নাম মাথায় এসে তখন সঙ্গে সঙ্গে আরেকজনের পেয়ারটা অনেক দিন আগেই হয়ে গেছিল, আর এই স্যারের হাত ধরেই হয়েছে। এই যে সিনেমার কপাল, যেটা আমরা দেখতেও পাচ্ছি পোস্টারে, ভীষণ টাকার মধ্যে তোমরা দুজনে দাঁড়িয়ে রয়েছো, সিনেমার এই যে কপাল নামটা, এটা কেমন লেগেছিল তোমাদের, বা সিনেমাটা নিয়ে যদি কিছু বলো তোমরা? সিনেমাটা নিয়ে বলবো, খুবই ইন্টারেস্টিং একটা গল্প, আর এটা অজানা গল্প না, এটা আমাদের সমাজের গল্প। আর আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে, এটা আমাদের সমাজে যা হচ্ছে, দেখুন টাকা ছাড়া কিছু না। লোকে বলে না টাকাটাই সব কিছু না, কিন্তু না, আজকের দিনে টাকাটা খুব ইম্পর্টেন্ট, আর সেটা না হলে আপনি ভালো খেতে পারবেন না, ভালো তো দূরের কথা, আপনি দুটো খেতে পারবেন না, আপনি আপনার পরিবারকে সুস্থভাবে রাখতে পারবেন না, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবেন না। সুতরাং টাকাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কপালের সাথে টাকা আর কপাল এই দুটো খুব ভালোভাবে জড়িয়ে রয়েছে। এই গল্পটা হচ্ছে একজন কানাই মাঝির গল্প, একজন টোটো চালকের গল্প। সে দিন আনে দিন খায়, তার যেইটুকু সে উপার্জন করে, সেই অর্থটা দিয়ে তার বউকে, তার মা, তার ছোট্ট একটি মেয়েকে কীভাবে আগলে রাখে, এবং তার সমস্ত চেষ্টা করে তাদের যেন সব কিছুটা সে দিতে পারে। তার মাঝখানে ঢোকে স্বপ্না মণ্ডল নামে একজন খলনায়িকা, যে ঢুকে ঝড়ের মতন তার জীবনটাকে তছনছ করে দেয়। কিন্তু তারপরেও সেখানে কানাই মাঝি হারে না, যেহেতু আমাদের সাধারণ জীবনেও আমাদের মধ্যে কোনো রকম বিপর্যয় চলে এলে আমরা কিন্তু হেরে যাই না, হয়তো সেই মুহূর্তটা আমরা দুঃখে থাকি বা দমে যাই, কিন্তু তারপর কিন্তু আবার আমরা উঠে দাঁড়াই, তাই না? কানাই মাঝি আবার উঠে দাঁড়িয়েছে ময়না মাঝির হাত ধরে। আর তার পুরো গল্পটা দেখতে গেলে আপনারা আসুন 19শে সেপ্টেম্বর আপনাদের কাছের সিনেমা হলে। তো তুমি বলো যে সুকন্যা কপালে কি করে যোগ দিল? এটাও একটা কপালেরই জোরে সুকন্যা কপালে এসেছে, না হলে হতো না।
কারণ আমি নিজেও জানতাম না যে এরকম সিনেমা নিয়ে মানে এরকম একটা গল্প নিয়ে আমাদের ডিরেক্টর স্যার যিনি ভাবছেন বা কিছু সিনেমাটার উনি তৈরি করবেন গল্প সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো। আমি একদম লাস্ট কল পেয়েছিলাম, আমাকে হঠাৎ করেই ফোন করে স্যার ডেকেছিলেন যে এই ব্যাপার। আর আমার বাড়ি হাবড়া অশোকনগরে, যেটা কলকাতা থেকে বেশ খানিকটা দূর। তো স্যার, আমি হঠাৎ করে আসতে পারিনি, তখন রাতের দিকে হয়ে গেছিলো। স্যার বাড়িতে চলে গেছিলেন স্যারের ছোটো ছেলেকে নিয়ে। আমি, আমার মা, বাবা, পুরো ফ্যামিলি বসে আমরা গল্প শুনেছি। শোনার পরে আমার মায়ের রিয়াকশন ছিল, আমার ডাকনাম মিষ্টি, মিষ্টি এটা পারবে করতে? তো স্যার বললেন, আমি বকে মেরে আমি ঠিক কাজ করি নেবো, আমি জানিও কত দূর কি পারবে। তো এভাবেই সুকন্যা ময়না হয়ে গেল। আর তারপরেই জানতে পারলাম আমার অপোজিটে রাজা রয়েছে। তো আর সুকন্যা থেকে ময়না মাঝির যে জার্নিটা, এটাতে আমাদের তো শুটিং হয়েছিল একদম প্রচণ্ড শীতের মধ্যে, জানুয়ারি মাসে আসানসোল বার্নপুরে, যেখানে শীতটা কলকাতার থেকে অনেক বেশি, প্রচণ্ড বেশি। তো আর আসানসোল বার্নপুরে তোমরা গেলে বুঝতে পারবে ওখানকার মানে প্রচণ্ড পলিউশন, যেটা কলিয়ারি এলাকা, তো সেই জন্য। আর আমার উপরে স্পেশাল ইনস্ট্রাকশন ছিল যে আমি 1 মাস আমার চুলে তেল, শ্যাম্পু, চিরুনি কিছু লাগাতে টাচ করতে পারবো না। ইভেন স্কিনেও কোনো ফেস ওয়াশ, কোনো ক্রিম কিচ্ছু ইউজ করতে পারবো না। ঠোঁট ফেটে যাক, বলছে তোর ঠোঁট ফেটে রক্ত পড়ুক, তুই তাও তুই লিপ বাম লাগাবি না। একদিন লুকিয়ে লাগিয়ে ভেবেছিলাম কেউ বুঝতে পারবে না, সেদিন প্রচণ্ড বকা খেয়েছি, প্রচণ্ড। আমি বুঝতেও পারিনি ওইটুকুনি কি করে মানে নোটিস হয়ে গেল। মানে মেকআপ আর্টিস্ট প্রচণ্ড বকা খেয়েছে ওর জন্য। আমাদের মেকআপ আর্টিস্ট মনে হয় কিছু কেন তুই এরকম করিস? ওর যে এই নোক, পরে আমি সরি বলেছি। হ্যাঁ, ওর নোকটা আমার কেঁদেছিল যখন ওর নোকটা কাটা হয়। মানে আমি অনেকে মানুষকে বলি যে আমার হাত ভেঙে দাও ভাই, আমার নোক ভেঙো না, মানে সেখান থেকে যেন, হ্যাঁ। তো সেখান থেকে নেল পলিশ তুলে আমি তাও একটু রেখেছিলাম, আমাকে দেখে বললো, চেক করে বললো পুরো কাট, আরও কাটা যাবে, কাট না, আবার পুরো নোক কেটে ফেটে দিয়ে। তো তারপরে আমার যে লুকটা অটোমেটিক্যালি আসলো কোনো মেকআপ ছাড়া, সেটা হলো প্রপার ময়না মাঝির লুক। আর ওইভাবে যখন দিনের পর দিন যখন শ্যুট চলছে, ওরকম ঠান্ডায় আউটডোর শ্যুট চলছে, স্কিনের মধ্যে না জিনিসটা পুরো বসে গেছে, ওই কালশিটে ব্যাপারটা, হেয়ারের মধ্যে সেই টেক্সচারটা দেখা যাচ্ছে। তো তখন যখন আমি নিজেকে আয়নায় দেখতাম, তখন সত্যি নিজেকে ময়না মাঝিই মনে হতো। তখন একটা শাড়ি গায়ে জড়িয়ে একটা হাওয়াই চুটি পরে নিলে আর কিচ্ছু, আর আলাদা করে কিছু মানে ক্যারেক্টারে ঢুকতে হতো না, ওটা এইভাবে জড়িয়ে গেছিলো ব্যাপারটা। তো তখন হয়তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি, এটা আমার ফার্স্ট মুভি, আমার অভিজ্ঞতা অনেক কম, এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। পরে আমি স্যারকে বলেছিলাম যে, উনিও বলেছিলেন যে দেখলে আমি কেন তোকে বলেছিলাম এগুলো মেনটেন করতে। সত্যি এটা একটা অনেক বড় এক্সপিরিয়েন্স। আর তোমাদের দুজনের সাথে সাথে কাঞ্চনাদি রয়েছে, যিনি মানে সিরিয়াল বলো, সিনেমা বলো, দুটো জায়গাতেই ভীষণই জনপ্রিয়। তার সাথে কাজের অভিজ্ঞতা কীরকম ছিল দুজনেই বলো? খুবই ভালো অভিজ্ঞতা। কাঞ্চনাদির সাথে আমার আলাপ হয় 2013-তে। তখন আমি ঝলক দিখলা যার কোরিওগ্রাফি করছি। বেসিক্যালি আমি একজন ডান্সার, হ্যাঁ, সবার আগে আমার পরিচয়, আমি একজন ডান্সার, তারপর আমি কোরিওগ্রাফার হলাম। আর আমার অ্যাম্বিশন ছিল তারপর আমি একজন বড় অভিনেতা হতে চাই। হ্যাঁ, তো সেখান থেকে যাই হোক, বলে না এই ঘটনাচক্রে ধীরে ধীরে সময়ের চক্রে হতে হতে তো কাঞ্চনাদির সাথে আমার হয় ঝলক দিখলা যার মঞ্চে, তখন আমি কোরিওগ্রাফি করছি। তো সেই রূপ কাঞ্চনাদির সেখান থেকে, আর তারপর উনি যখন সামনে ওনাকে ফেস করি, হরেবল, উফ, আর ঝড়ের মতন ওনার ওই টেম্পারমেন্ট, ওনার ওই ডায়লগ ডেলিভারি সেটে আমি আর রাজার টেনশনে পুরো চুপ, আমরা পুরো সাইলেন্ট জোনে চলে গেছি। ফার্স্ট ওনার সাথে যখন ফেস করি 10 সেকেন্ড আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। তারপর ডিরেক্টর আসে, এসে বলে কি হয়েছে রাজা, কি হয়েছে? আচ্ছা না ঠিক আছে। কাঞ্চনাদি সামনে আসে, মাথায় হাত বুলিয়ে বলে, তুই পারবি বাবু, তুই পারবি, তুই কর, তুই পারবি। তো খুব ভালো একজন কাঞ্চনাদি আমাদের শিখিয়েছে কি একজন শিল্পী সেই হয় যে একজন ভালো মানুষ হয়। হ্যাঁ, তো ভেতর থেকে এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় না, তো ওই আবেগ, ওই ইমোশনগুলো ওইগুলো বেরিয়ে আসতে পারবে না। আর বেরিয়ে এলেও সেটা সাধারণ মানুষের এখানে কানেক্ট করবে না। তো সুতরাং সবার আগে একজন ভালো মানুষ হ, দেখবি তোর যেটা এখান থেকে বলতে চাইছিস তোর মুখ বলতে হবে না, তোর চোখ থেকে মানুষের মনে গিয়ে এটা ছবে। জানি না কতটা করতে পেরেছি, সেটা আপনারা বলবেন, আপনারা আশীর্বাদ দেবেন, আপনারা ভালোবাসা দেবেন আমাদের দুজনকে। আর অবশ্যই কপাল দেখতে আসুন 19 সেপ্টেম্বর। কাঞ্চনাদির সাথে আমাদের প্রথম দুদিন শ্যুট হয়ে গেছিলো, থার্ড ডে শ্যুটের দিন কাঞ্চনাদি এসেছিলেন। তো প্রথম কথা হচ্ছে এটা আমাদের দুজনেরই ফার্স্ট কাজ, তো সেটার একটা আলাদা প্রেশার থাকে, ঠিক আছে, এটা কীরকম হবে কীরকম হবে না, কারণ অনেকে চেয়েছিল আমাদের, আবার অনেকে চাইও নি যে ওরা পারবে কি পারবে না। আর কোথাও একটা গিয়ে আমরা নিজেরাও এতটা নার্ভাস যে আমরা নিজেরাও কনফিডেন্টলি বলতে পারছিলাম না যে হ্যাঁ করবো, পুরো 100% দিচ্ছি, বাট শিওর হতে পারছি না যে পুরোটা কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বুঝতে পারছি না।
তো তারপরে থার্ড দিন যখন কাঞ্চনাদি আসে সেদিন তো বললো, মানে আমরা ভয় পেয়ে গেছিলাম সাংঘাতিকভাবে, বুঝতে পারছিলাম না শটে দাঁড়াবো কি করে কাঞ্চনাদির সামনে। সেদিন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বড় একটা সিন ছিল, ডে নাইট সেদিনকার শ্যুট হয়েছিল। আমি ভাবছি স্ক্রিপ্ট তো পড়ছি, যখন অ্যাকশন বলবে তখন আমি কি করব, আমি না চুপ হয়ে যাই। কাঞ্চনাদি শুরু করলো বলে আমি চুপ হয়ে গেলাম, সেটা আরও সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। বাট কাঞ্চনাদি যখন কথাবার্তা বলা স্টার্ট করলো আমাদের সাথে, এত ফ্রেন্ডলি, এত ডাউন টু আর্থ, মানে 1 মিনিটের মধ্যে মনেই হলো না যে মানুষটা কাঞ্চনা মৈত্র, এত সিনিয়র, যে এত সিরিয়াল এত সিনেমা করেছেন। আর সেখান থেকে আমি তো ABCDতে রয়েছি, ঠিক আছে, তো একদমই সত্যি কথা যেটা, এটা আমার ফার্স্ট কাজ। তো সেখান থেকে উনি এভাবে আগলে রেখে, ওই জন্য ওই প্রথম দিন যে ওটা ব্রেক হয়ে গেল, ওই টেনশনটা থাকলো না। মানে কাঞ্চনা মৈত্রকে আর এত, উনি খুব ফ্রেন্ডলিভাবে মিশে গেল, আমাকে ওকে খুব ভাই বোনের চোখে দেখে, খুব আদরে যত্নে রাখে আমাকে আর রাজাকে। তো তারপর থেকে জিনিসটা খুবই ফ্রেন্ডলি হয়ে গেল, তারপর থেকে তো চললো আমাদের জার্নি। আর লাস্টে দর্শকদের কি বলতে চাইবে? কপাল আসছে, আর কপাল নিয়ে কি বলতে চাইবে লাস্টে? কপাল নিয়ে একটা কথাই বলবো, প্রথমে যেটা বললাম আমরা, কি কপালে বিশ্বাস রাখুন, কারণ আপনাকে উনি পাঠিয়েছে পৃথিবীতে, উনি সবার কপালে কিছু না কিছু ভালো কিছু প্ল্যান করে রেখেছে, হ্যাঁ, খুব ভালো কিছু প্ল্যান করে রেখেছে। তো সুতরাং কপাল সিনেমাটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন, আপনারা আর ভেঙে পড়বেন না। একদম নতুন ফ্রেশ একটা স্টোরি, আমরা তো কখনো এরকম একটা স্টোরি দেখিনি। এটা আমার স্টোরি, তোমার স্টোরি, আমাদের প্রত্যেকের স্টোরি, আমরা সবাই রিলেট করতে পারি। সেই জন্য জিনিসটা মনে হয় অনেক বেশি ক্যাচি হবে। সবাই নিজেকে, আমি একটা খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা বউ, যেখানে সবাই নিজেকে রিলেট করতে পারবে, ওর ক্যারেক্টারটাও তা। তো যেটা আমরা সবাই দেখে থাকি, আমাদের আশেপাশে এরকম ঘটনা হরদম ঘটতে থাকে, এটা সেরকম একটা গল্প। আপনারা প্লিজ কপাল দেখুন, এটা আমার আর রাজার আমাদের প্রথম কাজ। আমরা অনেক খেটে, অনেক মন থেকে আমরা এই কাজটা করেছি। আমরা চাই আপনারা একটাবার সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আপনারা বেরিয়ে এসে আরও 5 জনকে বলবেন যে একটা নতুন ফ্রেশ একটা স্টোরি দেখলাম। আমরা কথায় কথায় বলি না কি কপাল বন্ধু হইলি না, আমাদের গানটাও রয়েছে কি কপাল হাইরে কপাল বন্ধু হইলি না। আমরা প্রথমে তো বলে ফেলি, কারণ তার উপর বিশ্বাসটা হারিয়ে ফেলি। তারপর যে সে ভালো কিছু প্ল্যান করে রেখেছে, সেটার জন্য আর তস করি না, সেটার জন্য আর মানে ধৈর্য ধরি না। কপাল মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কপাল বন্ধু হয়, কপাল প্রত্যেকের জীবনে বন্ধু হয়, দেরিতে হয় কিন্তু হয়। আসুন 19 তারিখে আপনাদের কাছের সিনেমা হলে, পুরো পশ্চিমবঙ্গে আমাদের কপাল মুভি আসছে আপনাদের জন্য। কে জানতে পারে কপাল দেখলে আপনাদেরও কপাল খুলে যেতে পারে। ঠিক যেমনটা বললো, কপাল যদি খুলতে চান তাহলে একটু তো কপাল দেখতেই হবে। 19শে সেপ্টেম্বর আসতে চলেছে আপনার কাছের প্রেক্ষাগৃহে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।